হৃদমায়ার প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। আজকে থাকছে উপন্যাসটির ৫৪তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। কোলাহলময় একটি অস্থির উত্তেজিত পরিবেশ। দিনের শেষে সন্ধ্যার আবেশ ধরণী জুড়ে। সময়টা প্রায় ৬:৩০ ঘরে। অবস্থান চট্টগ্রাম মেডিকেল হসপিটাল। হৃদের অ্যাক্সিডেন্ট হয়েছিল প্রায় ৪টে নাগাদ। বিগত ২.৫ ঘন্টা যাবৎ হৃদকে নিয়ে ওটিতে ডক্টররা। ইমার্জেন্সি চলছে। সেখানে উপস্থিত আয়ন নিজেও। প্রফেশনাল ডাক্তার হয়েও আজ তার বুক হাত উভয় কাঁপছে হৃদকে শয্যাশয়ী দেখে। আয়নের দেখা এই প্রথম হৃদখান নিস্তব্ধ আর নিশ্চুপ হয়ে শুয়ে আছে। মাথায় এক পাশ থেতলে যাওয়ায় সেখানকার ট্রিটমেন্ট চলছে। আয়ন প্রফেশনাল ডাক্তার হওয়ায় সে বুঝতে পারছে এসব চিকিৎসা হৃদের তেমন কাজে দিবে না। হৃদের শ্বাস খুবই ধীর গতিতে ফেলছে, বলতে গেলে থেমে থেমে। মস্তিষ্কে আঘাত পেয়েছে ভীষণ, সেজন্য শরীর রেসপন্স করছে না। মৃত্যু দেহের ন্যায় নেতিয়ে হৃদের শক্তপোক্ত শরীরটা। রিপোর্টে এসেছে অ্যাক্সিডেন্টের ফলে হৃদের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে বেশ, যার জন্য হৃদের নাক কান উভয় পথে রক্ত ঝরছে। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে এটা হৃদকে কোমায় নিয়ে যাওয়ার চান্স বেশি। আয়নের দুচোখ সিক্ত হলো নোনা জলে। সে ইতোমধ্যে হৃদের সকল রিপোর্ট দেখেছে। সেখানে স্পষ্ট লেখা পেশেন্টের লাইফ চান্স 10%, যার জন্য আয়নের বুক কাঁপছে হৃদের বর্তমান পরিস্থিতির কথা ভেবে। অসহায় হাহাকার বুকে দুহাতের মুঠোয় হৃদের হাতটা চেপে ডাক্তারের সঙ্গে ওটিতে দাঁড়িয়ে। সে নিজে ডাক্তার হয়েও হৃদকে চিকিৎসা করার মতন শক্ত মনোবল আয়নের এই মুহূর্তে নেই। তার চেয়ে যেটা আয়নকে বেশি ঘায়েল করছে সেটা হলো হৃদের বর্তমান পরিস্থিতি অনুযায়ী সঠিক চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়, বাইরের দেশে কোথাও নিতে হবে। কিন্তু বাইরের দেশে নেওয়া অবধি হৃদের শ্বাস ততক্ষণ পর্যন্ত চলবে কিনা সেই আশঙ্কার ভয়ে আয়নসহ গোটা ডক্টর টিম। ভগ্ন হৃদয়ে আয়ন চিৎকার করে কাঁদতে মন চাইল, কারণ এই মুহূর্তে হৃদের জন্য করার মতন কারো হাতে কিছু নেই। আয়ন চেয়েও হৃদের জন্য কিছু করতে পারছে না। ডক্টররা যারা ইমার্জেন্সিতে হৃদের ট্রিটমেন্ট করছে তারা একটু পর ট্রিটমেন্ট শেষে আয়নকে কী বলবে সেটা আগ থেকে জানা আয়নের। নিরাশ আয়নের বারবার চোখের পাতা ভিজে উঠল নোনা জলে। ছেলেদের কাঁদতে নেই, অথচ আয়ন আজ সেও নিজের চোখের পানি থামাতে পারছে না। বুকপাটা তীব্র কষ্টে কান্না পাচ্ছে ওর। ওটির বাইরে দাঁড়িয়ে থাকা আপনজনদের কি জবাব দিবে সে যখন জানতে চাইবে হৃদ কেমন আছে? কি বলবে? হৃদ ভালো নেই? হৃদের বাঁচার সম্ভাবনা 10% বা তারও কম? আয়নের চিন্তাভাবনার মাঝে বাকি ডক্টররা হৃদের মাথার আঘাতপ্রাপ্ত জায়গাগুলোতে ওয়াশ করে প্রাথমিক সেলাই করে পিছন ঘুরতে ঘুরতে ডক্টর রাশেদ আয়নের উদ্দেশ্যে বলল, পেশেন্টের মাথার অবস্থা খুবই খারাপ ডক্টর আয়ন। আমাদের ধারণা বাকি চিকিৎসা সম্ভব নয়। যত দ্রুত সম্ভব পেশেন্টকে ঢাকা ট্রান্সফার করুন প্লিজ। ওনার বাচ্চা খুব কম। বাকিটা আপনি হয়তো রিপোর্টে দেখেছেন ডক্টর আয়ন। ডক্টর রাশেদ কথাগুলো বলেই আবারও হৃদয় রিপোর্টগুলো চেক করতে বেরিয়ে যেতেই আয়ন হাঁটু গেড়ে বসে গেল ফ্লোরে। দু হাতের মুঠোয় হৃদের নিস্তেজ হাতটা চেপে কপালে ঠেকিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল বুক ফাটা আর্তনাদে। আই এম সরি ভাই, আই এম ভেরি সরি। তোর জন্য কিছু করতে পারছি না, কিচ্ছু না। আয়নের কান্না বলে দিচ্ছে হৃদকে ইমার্জেন্সিতে ঢাকা ট্রান্সফার করালেও সেখানে ডক্টররাও তাই বলবে যা এই মুহূর্তে ডক্টর রাশেদ বলে গেল। তারাও হয়তো ডক্টর রাশেদের মতন 2 ঘন্টা চেষ্টার পর জানাবে তাদের ধারণা সম্ভব নয় পেশেন্টের সুস্থতা নিশ্চিত করা। অথচ ওটির বাইরে থেকে আপনজনদের হাহাকার আর কান্নার গুঞ্জন শোনা যাচ্ছে। তাদের কি উত্তর দিবে আয়ন? কি বলবে? আয়নের কান্নার মাঝে হসপিটালের তীব্র স্বরের যান্ত্রিক শব্দ ভেসে এলো বাহির থেকে। তীব্র কম্পনের শাঁসা শব্দে আয়ন হৃদের হাত ছেড়ে উঠে দাঁড়ালো। সে জানে শব্দ কিসের, কার আগমন ঘটেছে চট্টগ্রামের মাটিতে। আয়ন অশ্রুসিক্ত চোখে গিয়ে দাঁড়ালো ওটির জানালার পাশে। থাই গ্লাস দিয়ে নিচে তাকাতে চোখে পড়ল শত শত মানুষের ভিড় হাসপাতালের চত্বরে। সকলেই হৃদের জন্য দাঁড়িয়ে আছে হসপিটালের চত্বরে। মন্ত্রী নিহাল খানের ছেলে হৃদ খানের অ্যাক্সিডেন্ট বলে কথা। হসপিটালের ভিড় তো এমনি হতো, তবে প্রশাসনের পুলিশ ভিড়ও দেখা গেল সেখানে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জায়গায় জায়গায় পুলিশ দাঁড়িয়ে, কিন্তু অস্থির উত্তেজিত পরিস্থিতির জন্য হসপিটালের অন্যান্য রোগীদের অসুবিধা হচ্ছে সেটা জেনেও কারো হাতে পরিস্থিতির নিয়ন্ত্রণ করার মতন কিছুই নেই। প্রতিনিয়ত মানুষের সংখ্যা বাড়ছে। নিহাল খানের রাজনৈতিক দলের লোক থেকে শুরু করে বড় বড় নেতৃবৃন্দ সহ উপস্থিত আজ হসপিটালের চত্বরে। আয়ন চোখ গড়িয়ে তাকালো শূন্য আকাশ থেকে নামা হেলিকপ্টারটির দিকে। গোল গোল পাখা গড়িয়ে হেলিকপ্টারটি নামলো হসপিটালের থেকে বেশ দূরে খালি মাঠে। সেখানে আগ থেকে উপস্থিত ছিল হৃদের বেশ কিছু বডিগার্ড। ক্যাপ্টেন হেলিকপ্টারের দরজার লক খুলে দিতেই দুজন বডিগার্ড এগিয়ে এসে দরজা টেনে খুলতে বেরিয়ে আসলো হৃদের মা সুফিয়া খান। তিনি হেলিকপ্টার থেকে বেরিয়ে সোজা হাঁটল হসপিটালের উদ্দেশ্যে। আজ প্রায় 15 বছর পর এই চট্টগ্রামের মাটিতে পা পড়েছে ওনার। সেই 15 বছর আগে এক কাপড়ে স্বামীর ঘর ছেড়েছিলেন তিনি, আর আজ 15 বছর পর ফিরেছেন ছেলের অ্যাক্সিডেন্টের খবর শুনে। বিগত 15 বছর আগে যখন এই দিনে স্বামীর ঘর ছেড়েছিল, সেদিন ওনার চোখে জল ছিল না, ছিল শুধু রাগ আর জেদের বশবর্তী হয়ে স্বামী ও সংসার ছেড়েছিলেন তিনি। কিন্তু আজ চোখ ভর্তি মমতার। শক্ত মানুষগুলো নাকি কাঁদলে মানায় না, যেমনটা সুফিয়া খানকে দেখলে যে কেউ বলবে সেটা। আজ অবধি কখনো কেউ সুফিয়া খানকে কাঁদতে দেখেছে কিনা জানে না। নিহাল খান নিজেও হয়তো কখনো নিজের বউকে কাঁদতে দেখেনি। এমনকি সুফিয়া খানের বাবা মার মারা যাওয়ার সময়কালেও তিনি দেখেনি সুফিয়া খানকে কাঁদতে। অথচ আজ ওনার চোখের পাতাসহ লাল হয়ে ফুলে আছে অতিরিক্ত কান্নার ফলে। শক্ত মানুষগুলো কাঁদলে শব্দ হয় না, নিশ্চুপে শুধু চোখের জলই ঝরে যায়। এই মুহূর্তে সুফিয়া খানের চোয়াল শক্ত হয়ে আছে অতিরিক্ত রাগে, অথচ চোখসহ গাল অনবরত ভিজে উঠছে কান্নায়। সুফিয়া খান হসপিটালের করিডোরে পা রাখতেই আপনজনের কান্নার শব্দ ভেসে এলো কানে। হৃদের 3 ফুপির 2 ফুপিও ওনাদের স্বামী সন্তানেরা সকলেই উপস্থিত হসপিটালে, আয়নের বাবা মা বাদে। ওনারা লন্ডনের বাসিন্দা, সেজন্য আজ এই মুহূর্তে এখানে নেই। তবে শশী ও তার মা বাবা দুজন অশ্রুসিক্ত চোখে খানবাড়ির সকলের সাথে দাঁড়িয়ে। বলতে গেলে খানবাড়ির হাতে গোনা কয়েকজন কর্মচারী বাদে সকলেই উপস্থিত হসপিটালে হৃদের খবর জানতে। সুফিয়া খান পরিচিত মানুষের মুখে সেই নিচতলা হতে 3য় ফ্লোরে ওঠা অবধি দেখা পেয়েছে। সকলের দৃষ্টির কেন্দ্রবিন্দু ছিল হৃদের মা সুফিয়া খান। হসপিটালের করিডোরে পরিচিত অপরিচিত অসংখ্য মানুষের ভিড় জমে থাকায় হাঁটার রাস্তা নেই। তবে সুফিয়া খানের আগমনে সকলে করিডোরে দুপাশ হয়ে দাঁড়ালো রাস্তা করে। অপারেশন থিয়েটারের সম্মুখে মাথা ঝুঁকে ফ্লোরে বসেছিল নিহাল খান। হঠাৎ পায়ের খটখট শব্দে সামনে তাকাতে চোখে পড়ল একটা প্রিয় মুখ। নিস্তব্ধ নিশ্চুপ পলকে তিনি সেদিকে তাকিয়ে রইল, তেজে হেঁটে আসা রাগান্বিত মহিলাটির দিকে। অতি আপনজনে অতি প্রিয় একটা মুখ নিহাল খানের, অথচ আজ কতটা বছর পর সামনে থেকে দেখা পেলেন তিনি। নিহাল খানকে একইভাবে তাকিয়ে থাকতে দেখে প্রথমে রাদীপ, পরে সকলে তাকালো সুফিয়া খানের দিকে। সুফিয়া খানকে দেখে অতি আবেগ ভালোবাসা দেখিয়ে শশীর মা এগিয়ে এসে জড়িয়ে ধরতে চাইলে সুফিয়া খান হাতের ইশারায় বাধা দিয়ে সামনে হাঁটল। উপস্থিত সবাইকে এড়িয়ে মুখোমুখি হলো ডক্টরের সঙ্গে। ডক্টর রাশেদ সবেমাত্র ওটি থেকে বেরিয়েছিল সবার সঙ্গে কথা বলবে বলে, কিন্তু তার আগে মুখোমুখি হলো সুফিয়া খান। ডক্টর রাশেদ কিছু বলবে তার আগেই অস্থির উত্তেজিত ব্যাকুলতায় প্রশ্ন করল সুফিয়া খান, ডক্টর, আমার ছেলের কি অবস্থা? ওকে দেখতে পারবে একটু? সুফিয়া খানের সম্পর্কে বেশ ধারণা ছিল না ডক্টর রাশেদের। তিনি মন্ত্রী নিহাল খানকে চিনলেও ওনার বউ হিসেবে সুফিয়া খানকে চিনেন না, আর না কখনো দেখেছেন। ডক্টর রাশেদ সুফিয়া খানের কথার উত্তর করল না। মেয়ে মানুষ বলে তিনি সরাসরি কোনো পুরুষের সাথে কথা বলতে চায়, বিশেষ করে হৃদের বাবা নিহাল খানের সঙ্গে। সেজন্য তিনি আশেপাশে মাথা ঘুরিয়ে নিহাল খানের খোঁজ করল হৃদের কন্ডিশন জানাতে। পেয়েও গেল নিচে ফ্লোরে বসা নিরুপায় বিধ্বস্ত নিহাল খানকে। ডক্টর রাশেদ সুফিয়া খানকে এড়িয়ে নিহাল খানের দিকে ঘুরে বলতে চাইল, স্যার, পেশেন্টের কন্ডিশন স্টেবল না, প্রচুর রক্তপাত হয়েছে মাথা থেকে। ডক্টর রাশেদ বাকি কথা শেষ করার আগে সুফিয়া খান অস্থির উত্তেজিত ভঙ্গিতে ডক্টরের উদ্দেশ্যে বলল, আমাকে বলুন যা বলার ডক্টর, পেশেন্টের অবস্থান সম্পর্কে আমাকে জানান, আমি গার্ডিয়ান পেশেন্টের। সুফিয়া খানকে না চেনায় এবারও ডক্টর রাশেদ সুফিয়া খানকে অপেক্ষা করে পুনরায় ঘুরে গেল নিহাল খানের দিকে। যেখানে স্বয়ং মন্ত্রী নিহাল খান দাঁড়িয়ে আছে, সেখানে অন্য কারোর সাথে কথা বলার প্রয়োজন মনে করল না ডক্টর রাশেদ। ততক্ষণে নিহাল খানও বসা থেকে উঠে দাঁড়িয়েছিল ডক্টরের সঙ্গে কথা বলতে। ওনার চোখ মুখ ফুলে আছে অতিরিক্ত কান্নায়। উপস্থিত সকলের চোখে নোনা পানি। ডক্টর রাশেদ নিহাল খানের উদ্দেশ্যে আবারও বলতে চাইল, স্যার পে। ডক্টর রাশেদ বাকি কথা শেষ করার আগেই শক্ত হাতে ওনার কলার চেপে ধরল সুফিয়া খান। গর্জে ওঠার মতন রাগে তিরতির মেজাজে বলল,
আমাকে চোখে পড়ে না? আমি কথা বলছি কানে যায় না? কয় টাকার ডাক্তার তুই? আমাকে উপেক্ষা করিস, সাহস দেখাস, আমাকে চিনিস? সুফিয়া খানকে খেপে যেতে দেখে তৎক্ষণাৎ এগিয়ে আসলো রাদীপ, আসিফ আর হেনা খান। আসিফ সুফিয়া খানকে টাচ না করলেও রাদীপ নিজের মাকে শান্ত করার জন্য হাত টানল পরিস্থিতি সামাল দিতে। ভাঙা গলায় ডক্টর রাশেদের উদ্দেশ্যে বলল, উনি আমাদের মা ডক্টর, যা বলার আম্মুকে বলুন, আমরা শুনবো। সুফিয়া খানের বগল থাবায় যতটা না ভয় পেয়েছিল, এখন আসল পরিচয় পেয়ে ভিতরকার ভয়টা আরও বেড়ে গেল ডক্টর রাশেদের। তিনি এবার সুফিয়া খানকে বলতে লাগলো, আসলে পেশেন্টের মাথায় গুরুতর আঘাত পেয়েছে। মাথার বাম পাশটা পুরো থেতলে যাওয়ার কারণে পেশেন্টের মস্তিষ্কে রক্ত উঠে গেছে, যার জন্য পেশেন্টের লাইফ চান্স 10%। এত রিস্কের মধ্যে ট্রিটমেন্ট করা আমাদের ধারণা সম্ভব না। আমরা ঢাকা ট্রান্সফার করালেও সেখানেও সেম কথাটাই বলতে পারেন পেশেন্টের কন্ডিশন অনুযায়ী সঠিক চিকিৎসা বাংলাদেশে কোথাও সম্ভব নয় এই মুহূর্তে। বাংলাদেশের ডক্টররা পারবে না পেশেন্টের মাথার সেন্সিটিভ পার্টের সার্জারি সঠিকভাবে করতে। আমরা ডক্টর রাশেদের কথা শেষ না হতে পুনরায় থেতে উঠল সুফিয়া খান। তারা যদি সঠিক ট্রিটমেন্ট করতে না পারে, তাহলে এতক্ষণ পর্যন্ত তাদের কাছে পেশেন্টকে আটকিয়ে রাখলো কেন এই হসপিটালে? এতে পেশেন্টের চিকিৎসার অভাবে লাইফ চান্স কমছে না প্রতিনিয়ত? তেতে ওঠা সুফিয়া বেগম পুনরায় নিজের মেজাজ হারিয়ে একইভাবে কলার চেপে ধরল ডক্টর রাশেদের। রাগান্বিত ভঙ্গিতে বলল, কিছু করতে না পারলে আমার ছেলেকে এতক্ষণ কেন রেখেছেন হসপিটালের মধ্যে? আমার ছেলের কিছু হলে এর দায়ভার কে নেবে? আপনি বলেন, আপনি? সুফিয়া খান নিজের অতিরিক্ত রাগ কন্ট্রোল করতে না পেরে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে আবারও বলল, আমার ছেলের যদি কিছু হয়, তোর মতো শত ডাক্তারের ঠিকানা আমি একাই লাগাবো ডক্টর। করিডোরে ভিড়ে জমে থাকা অসংখ্য মানুষগুলো হঠাৎ কেমন নিশ্চুপ আর ভয়ে চুপ হয়ে গেল সুফিয়া খানের তেজ দেখে। উপস্থিত সকলেই কেমন অবাক চোখে তাকালো সুফিয়া খানের দিকে। সকলেই জানতো রিদ খানের মা আছেন, কিন্তু তিনি কে বা কেমন সেটা কেউ জানতো না। আর যারা জানে সুফিয়া খানের সম্পর্কে তারা সকলেই চুপ। নিহাল খানের সঙ্গে ওনার দলের লোকসহ থানার ওসি, এসআই, বেশ কিছু পোশাকধারী পুলিশ দাঁড়িয়েছিল সেখানে। সুফিয়া খানের রাগ দেখে তারাও বোকার মতন তাকিয়ে আছে। মেয়ে মানুষের এত রাগ হতে পারে সেটা জানা ছিল না কারো। এ যেন হৃদের প্রতিচ্ছবি, যেটা আজ দেখল। নিহাল খান নিজের বউয়ের সম্পর্কে ধারণা থাকায় তিনি উত্তেজিত পরিস্থিতির সামাল দিতে এগিয়ে আসতে চাইল সুফিয়া খানের দিকে। আজ বিগত 15 বছরের মনোমালিন্যতা পেছনে ফেলে প্রথমবারের মতো নিজের বউয়ের মুখোমুখি হতে চেয়ে কথা বলতে চাইল। সুফিয়া খানকে বাধা দিয়ে এগিয়ে এসে বলতে চাইল, তুমি প্লিজ শান্ত হও সুপ। নিহাল খানের বাকিটা শেষ করার আগেই ঠাস করে থাপ্পড় পড়ল পাশে দাঁড়িয়ে থাকা রাদীপের গালে। এই পরিস্থিতিতে মায়ের হাতে থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে শক্ত হয়ে দাঁড়ালো বাবার দিকে তাকিয়ে। রাগে কটমট করছে সুফিয়া খান। রাদীপকে মারতে দেখে হাই হাই করে উঠল হেনা খান। আরাব খান এই হসপিটালে অ্যাডমিট। তিনি অসুস্থ হয়ে পড়েছেন হৃদের খবর শুনে। বয়স্ক মানুষ হওয়ায় হৃদের অ্যাক্সিডেন্টের খবর শুনে অতিরিক্ত কান্নার ফলে জ্ঞান হারিয়ে একই হসপিটালের অন্য কেবিনে শুয়ে আছে। নিহাল খান রাদীপকে মারতে দেখে তিনি সুফিয়া খানকে আবারও বাধা দিতে বলতে চাইল, ওকে কেন মারছো? ও পুনরায় ঠাস শব্দে রাদীপের অপর গালে থাপ্পড় পড়ল সুফিয়া খানের। নিশ্চুপ পরিস্থিতি আরও নিশ্চুপ হয়ে গেল পরপর দুটো থাপ্পড়ের শব্দে। নিহাল খান বুঝতে পারল রাদীপের গালে পড়া থাপ্পড় দুটো রাদীপের গালে নয়, বরং অদৃশ্যভাবে ওনার গালে মেরেছে সুফিয়া খান। কারণ হৃদের আজ এই পরিস্থিতির জন্য ওনার বউ সরাসরি ওনাকে দায়ী করছে। সেজন্য ওনার রাগটা রাদীপের উপর দিয়ে যাচ্ছে এখন। রাদীপ পরপর দুগালে হাত দিয়ে অসহায় মুখ করে দাঁড়িয়ে বাবার দিকে তাকিয়ে। রাদীপের অসহায় দৃষ্টি বলছে, বাবা তুমি এই মুহূর্তে চুপ থাকো প্লিজ। নিহাল খান চুপ করে গেলেও হেনা খান সুফিয়া খানের হাত টেনে নিজের দিকে ফেরাতে ফেরাতে বলল, কি করছো তুমি সুফিয়া? সবাই দেখছে তোমাকে, এটা হসপিটাল, বাড়ি নয়। হেনা খানের কথায় তৎক্ষণাৎ সুফিয়া খান রাগে তেতে উঠে বলল, আপনার ছেলের জন্য আজ আমার ছেলের এই অবস্থা হয়েছে মা। আজ যদি আমার ছেলের কিছু হয় আপনার ছেলের জন্য, তাহলে আমি আপনার ছেলেকে ছাড়বো না মা। 15 বছর আগে যে কারণে আপনার ছেলেকে আমি ছেড়েছিলাম, আজ ঠিক একই কারণে আমার ছেলে মরতে বসেছে। আজ আপনি কি বলবেন? সুফিয়া খানের কথায় নরম হয়ে আসলো হেনা খানের সুর। তিনি বলল, নিহাল কি ওর ছেলের ক্ষতি করবে সুফিয়া? দোষগুণ জানি না মা, আমার ছেলের কিছু হলে আমি আপনার ছেলেকে ছাড়বো না। এর শেষ আমি দেখে ছাড়বো। কথাটা বলতে বলতে তিনি তৎক্ষণাৎ তেজি স্বরে ডাকলো আয়নকে। আয়ন, এই আয়ন। ওটি থেকে কয়েক সেকেন্ডের মধ্যে বেরিয়ে আসলো আয়ন। গায়ে ওটির পোশাক, মুখে মাস্ক খুলে সুফিয়া খানের মুখোমুখি হতে হতে নরম গলায় বলল, জি মামি, কি করতে হবে বলো?
কোন দেশে নিতে হবে আমার ছেলেকে? 10% কেন? 1% চান্স হলেও আমি ছেলেকে বাঁচিয়ে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। দ্রুত বলো কোথায় নিতে হবে, বাকিটা আমি সামলে নেব। আমি আমার ছেলের সুস্থতা নিশ্চিত করতে চাই, অ্যাট এনি কস্ট। মামি, হৃদের কন্ডিশন স্টেবল না। এই অবস্থায় ওকে আগে 24 ঘন্টা ট্রিটমেন্টের মধ্যে রাখতে হবে, নয়তো বিপদে পড়ে যাব আমরা। তাহলে ইমার্জেন্সি ওয়ার্ডে ডাক্তারসহ নিয়ে যাও আয়ন। কোন দেশে নিতে হবে বলো, আমরা ওখান থেকে হৃদকে ট্রিটমেন্ট দিতে দিতে নিয়ে যাব বাইরে। সময় কম, দ্রুত বলো কোন দেশে ভালো হবে। ডক্টর সিঙ্গাপুর কথা বলছে, তবে আমার মনে হয় লন্ডনে গেলে হৃদের ট্রিটমেন্টের জন্য বেস্ট হবে। সেখানে আমাদের পরিবারের সবাইও আছে। হসপিটাল থেকে শুরু করে ডক্টরদের সঙ্গে আমার হৃদের রাদীপের 3 জনেরই পরিচিত ভালো আছে। সবটা সহজে সামলে নেওয়া যাবে, চিকিৎসার জন্য উত্তম হবে। ওকে, ডান। আসিফ, সুফিয়া খান ডাকতে তৎক্ষণাৎ উত্তর আসলো আসিফের। জি ম্যাডাম, ইমার্জেন্সি এয়ারলাইন্সের জন্য যা যা করা লাগে সব ঠিক করো। দরকার হলে পুরো ফ্লাইং জেট বুকিং করো। আজ রাতের মধ্যে লন্ডন যেতে চাই। জি ম্যাডাম, সব কিছু ঠিক হয়ে যাবে। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।